5 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি এই লোকটা আর্থারকে মেরে ফেলার জন্য বাড়ির ভিতরে এসেছিল। তখন মারি এভাবে লাথি মেরে তাকে এখান থেকে বাহিরে বের করে দেয়। তখন আর্থার সেখানে এসে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের বাড়ির ভিতরের কেউ একজন বাড়ির মধ্যকার তথ্য বাহিরে বিক্রি করে টাকা ইনকাম করছে, যার জন্যই আমাকে মেরে ফেলার জন্য প্রতিনিয়ত এত মানুষেরা ঘরের ভিতরে চলে আসছে। আর্থার এই চাকুটা হাতে নিয়ে এই মাঝখানের লোকটাকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার দিকে অনেকবার খেয়াল করেছি, তুমি বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় ঘুরে ঘুরে অনেক কিছু ইনভেস্টিগেশন করছিলে। এখন বলো তোমার সাথে আমার কি করা উচিত। তখন ওই লোকটা ভয় পেয়ে স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। বাকি সিকিউরিটি গার্ডরা ওই লোকটাকে ধরে নিয়ে যায়। তখন আর্থার মারিকে বলে, মানুষদের তো মিথ্যা কথা বলাটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, তবে ভালো হয়েছে যে তুমি কোনো মানুষ নও, তুমি একটা রোবট। তোমাকে আজকে দেখতে অনেক বেশি কিউট লাগছে। তখন মারি মনে মনে বলে, আমি একজন মানুষ, কিন্তু আমার কপালটাই এরকম যে আমার এমন একজন মানুষের রোবট মেড হতে হয়েছে যেই মানুষটা মানুষদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তবে আসল সমস্যা হচ্ছে যে আমি এই মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছি। মারি সেই সময় আর্থারের কাছে থাকতে লজ্জা পাচ্ছিল, তাই সে চলে যাওয়ার সময় ভুলবশত অনেক দামি একটা এই পাত্রকে ভেঙে ফেলে। তখন সেখানে রয় এসে বলে, এই পাত্রটা তো আপনার জন্য অনেক স্পেশাল ছিল। আর্থার বলে, হ্যাঁ ছিল, কিন্তু এটা মারির থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা তো আমি আবারও পেয়ে যাব। তখন মারি এখান থেকে আর্থারের কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন রয় বলে যে ইদানিং মারি অনেক বেশি পরিমাণে ভুল করছে, তাই সে যদি আবারও কোনো ভুল করে তাহলে তাকে আবারও ফ্যাক্টরিতে পাঠিয়ে দিব। এটা শুনে মারি একদম মারাত্মক ভয় পেয়ে যায় আর অনেক চিন্তিত হয়ে ভাবতে থাকে, আমি এখন কি করব। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি মাস্টার আর্থারের সাথে আর বেশি দিন থাকতে পারবো না। তখন সেখানে মারি 2 এসে বলে, মাস্টারের দিকে বারবার তাকিয়ে থাকা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া আর ব্লাড প্রেশার অ্যাবনর্মাল ভাবে ইনক্রিজ হয়ে যাওয়া, এইসব কিছু এটারই মানে যে আপনি মাস্টার আর্থারকে ভালোবেসে ফেলেছেন। মারি তার কাছে গিয়ে বলে, তুমি কি সুস্থ হয়ে গিয়েছো? মারি 2 বলে, হ্যাঁ, আমার শরীরের সমস্ত পার্টসগুলো রিপ্লেস করে দেওয়া হয়েছে আর আমাকে আপগ্রেড করে দেওয়া হয়েছে, কিন্তু আমার মেমোরি এখনো আগের মতোই আছে। এর পরের বার যদি ওই নেশাগ্রস্ত চোখওয়ালা ছেলেটাকে খুঁজে পাই তাহলে তাকে একদম চাটনি বানিয়ে দেব। মারি বলে, হ্যাঁ অবশ্যই, আমরা 2 জন মিলে তাকে ভর্তা করব। তখন মারি 2 বলে, আর এগুলোর সাথে আমার আরো কিছু প্রোগ্রামগুলোকে আপডেট করে দেওয়া হয়েছে। এখন থেকে তুমি কোনো বিপদে পড়লে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আমি তোমাকে রোমান্টিক ভাবেও সাপোর্ট প্রোভাইড করব। আমি তোমাকে তোমার রোমান্টিক দিক দিয়েও অনেকভাবে সাপোর্ট করব। মারি বলে, মাস্টার আর্থারকে দেখে আমার এতটাই লজ্জা লাগে যে আমি তার দিকে তাকিয়েই থাকতে পারি না। তুমি বলো এখন আমি কি করব? মারি 2 বলে, এই বিষয়ে আমরা ইন্টারনেটে কিছু রিসার্চ করতে পারি। তখন মারি বলে, আমার মনে হচ্ছে আমি একটা ভালো বন্ধু পেয়ে গিয়েছি, যার সাথে আমি আমার মনের সমস্ত কথা শেয়ার করতে পারবো। পরের দৃশ্যে রাতের বেলা আমরা মারি ও মারি 2 কে আর্থারের রুমে দেখতে পাই। মারি সেখানে একটা কালো চশমা পরে এসেছিল। মারি 2 বলে, মারি এখন ডিজে মোডে রয়েছে, সে এখন আপনার জন্য ডিজে গান বাজাবে। মারি এভাবে কালো চশমা পরে ডিজে করছিল। তখন আর্থার মারির সামনে এসে তার চোখ থেকে কালো চশমা সরিয়ে দেয় আর বলে, আমার সবসময় তোমার চোখের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। তখন মারি 2 বলে, মারির শরীরের তাপমাত্রা আর বুকের স্পন্দন দুইটাই বেড়ে যাচ্ছে। সেই সময় আর্থার ধীরে ধীরে মারির আরো কাছে যাচ্ছিল। মারিও তার চোখে ভালোবাসা দেখতে শুরু করে, কিন্তু তখন মারি 2 এসে এভাবে ধাক্কা মেরে সবকিছু নষ্ট করে দেয় আর বলে, ডিজে মোডে থাকলে মারির চোখ থেকে চশমা সরানো যাবে না, এটা করলে মারি নষ্ট হয়ে যাবে। আর্থার বলে, আমাকে ক্ষমা করে দিও, এই বিষয়টা আমি জানতাম না। যাই হোক, তারপর আর্থার মারিকে বলে, আমি কি তোমার কোলে মাথা রাখতে পারি? এই কথা শুনে মারি এভাবে একদম স্ট্যাচু হয়ে মাটিতে পড়ে যায়। সে লজ্জায় একদম শেষ হয়ে যাচ্ছিল। তখন মারি 2 বলে, মারি হয়তো এখন এমার্জেন্সি মোডে চলে গিয়েছে আর এই মুহূর্তে তাকে স্পর্শ করাটা একেবারেই নিষেধ। এটা শুনে আর্থার এই কথাতেও রাজি হয়ে যায়। মারি 2 বলে,
কিন্তু মারি অন্যান্য টাস্কগুলো অবশ্যই পূরণ করতে পারবে। তখন আর্থার বলে, তুমি কি আমাকে আই লাভ ইউ বলতে পারবে? মারি বলে, জি আমি বলতে পারবো। মারি অনেকক্ষণ চুপ করে থেকে আর্থারের দিকে তাকিয়ে আই লাভ ইউ বলে, কিন্তু সে অতটা ভালোভাবে বলতে পারে না। তখন মারি টু বলে, মারির ভিতরে টেকনিক্যাল কিছু প্রবলেম চলে এসেছে, মারিকে এখন রিস্টার্ট করতে হবে। আর্থার এগুলো দেখে একদম হা করে তাকিয়েছিল। মারি টু যখন মারিকে নিয়ে যাচ্ছিল তখন মারি মনে মনে বলে, আমি বুঝতেই পারছি না আমার সাথে কি হচ্ছে। আগে তো আমি আই লাভ ইউ অনেক সহজেই বলে দিতে পারতাম, তারপর আমরা মারি ও মারি টুকে এখানে দেখতে পাই। মারি বলে, আগে আমি যেই কাজগুলো অনেক সহজেই করতে পারতাম এখন ওগুলো আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না এটা আমার সাথে কেন হচ্ছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি, এই অনুভূতিটা আমার ভিতরে কিভাবে আসলো? এই ভালোবাসার অনুভূতি আমাকে অনেকটা দুর্বল করে দিয়েছে। তখন মারি টু বলে, আমি ভালোবাসা নিয়ে অনেক রিসার্চ করেছি আর আমি জানতে পেরেছি যে ভালোবাসা মানুষকে আসলেই অনেকটা দুর্বল করে দেয়। কিন্তু তুমি যাকে ভালোবাসো তার কথা স্মরণ করলে তোমার ভিতরে নতুনভাবে একটা শক্তি চলে আসে, যেটা তোমাকে ভিতর থেকে আরো শক্তিশালী করে তোলে। খারাপ সময় আসলেও সত্যিকার অর্থে ভালোবাসা আমাদেরকে অনেক কিছু দিয়ে যায়। এই কথাগুলো মারির অনেক ভালো লাগে, তাই সে মারি টুকে বলে, আমি ওই সময় তামাশা করার জন্য মাস্টার আর্থারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসছি। মারি দৌড়ে আর্থারের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার আগেই আর্থার মারির কাছে ক্ষমা চেয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি ওই দিন পার্টির পর থেকে তোমার ভিতরে টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, কারণ ওই দিন তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার জীবনকে বাজিতে রেখে দিয়েছিলে। এটা খুবই আজব একটা কথা যে তুমি আমার রোবটমেট, আমাকে রক্ষা করা তোমার কাজ, কিন্তু আমার কেন জানি সবসময় তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে ইচ্ছা করে। আমি বুঝতেই পারিনি কখন তুমি আমার মনের এতটা কাছে চলে এসেছো আর আমার জন্য এতটাই স্পেশাল হয়ে গিয়েছো। এগুলো শুনে মারি একদম হা করে তাকিয়েছিল, তার গাল দুইটা লাল হয়ে যাচ্ছিল। সে সাহস করে আর্থারকে আই লাভ ইউ বলে দেয়। আর্থার নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে মারিকে কিস করার জন্য এগিয়ে যায়। তখন সেখানে জানালার কাঁচ ভেঙে ওই লোকটা আর্থারকে মেরে ফেলার জন্য আবারও চলে আসে আর বন্দুক দিয়ে যখন আর্থারকে মেরে ফেলার চেষ্টা করে তখন মারি খুবই রাগান্বিত হয়ে মনে মনে বলে, আমার আর মাস্টার আর্থারের মাঝে সত্যি সত্যি ওইটা হতে চলেছিল, কিন্তু এই শয়তান লোকটা এসে সবকিছু নষ্ট করে দিয়েছে। মারি উঠে ওই লোকটাকে আবারও পিটিয়ে দেয় আর মনে মনে বলে, মারি টু একদম সঠিক কথাই বলেছিল, ভালোবাসার মধ্যে অনেক শক্তি রয়েছে। তখন মারি আর্থারের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলে, মাস্টার আর্থারকে ভালোবাসাটা আমাকে সবসময় অনেক খুশি দিয়ে থাকে। তখন আর্থার কি জানি একটা দেখে সেখান থেকে চলে আসে আর মনে মনে বলে, মারি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল, আমি কি এটা স্বপ্ন দেখছিলাম নাকি? মারি আমাকে বলেছে যে সে আমাকে ভালোবাসতে শুরু করেছে, সে কি এটা সত্যিই বলেছিল? আর্থার তার রুমে এসে এরকম একটা রিয়াকশন দেয় আর বলে, আমি ইদানিং মারির কথাগুলো অনেক বেশি পরিমাণে চিন্তা করছি, আমি বুঝতেই পারছি না আমি তাকে নিয়ে মনের ভিতরে এত ভালোবাসা কিভাবে অনুভব করছি, আমি পুরোপুরি পাগল হয়ে যাব। সে তার বিছানায় গিয়ে ভাবতে থাকে, একটা রোবটের সাথে বিয়ে করার কোনো একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু বিয়ের পর আমি পুরো দুনিয়াকে এই কথাটা কিভাবে বলবো? মানে আর্থার পুরোই পাগল হয়ে যাইতেছিল। সেই সময় আমরা বাহিরে রয়কে মারির সাথে একটু রুডলি ব্যবহার করতে দেখতে পাই। সেই সময় আমরা দেখি আর্থারের সেই আন্টি মিসেস রাস্টি তার বাড়িতে এসেছিল। তখন আর্থার তার আন্টির সামনে কেন জানি মারিকে ইগনোর করতে শুরু করে। মারি কোনো কথা বললে আর্থার সেই কথার উত্তর না দিয়ে মারি টু এর সাথে কথা বলতে থাকে। সন্ধ্যাবেলায় তার আন্টি যখন চলে যাচ্ছিল তখন মারি উপর থেকে নিচে তাকিয়ে মনে মনে বলে যে মাস্টার আর্থার কি মারি টু এর সাথে কোনো চক্কর চালাচ্ছে নাকি? তখন আর্থার উপরে এসে মারিকে একটা কাজ করতে বলে। তখন মারিও অভিমান করে আর্থারকে বলে যে এই কাজটা মারি টু আপনার জন্য অনেক ভালোভাবে করতে পারবে, তাই এই কাজটা আপনার তাকেই দেওয়া উচিত। এটা শুনে আর্থারের চেহারা একদম লাল নীল হয়ে যায়। পরের দিন একটা জায়গায় যাওয়ার সময় আর্থার যখন মারিকে একসাথে যাওয়ার কথা বলে তখন মারি বলে যে আপনি তো আমার থেকে মারি টু এর সাথে ঘুরতে যাওয়ার জন্য বেশি আগ্রহী, তাই না?
কারণ সে তো আমার থেকেও অনেক বেশি কিউট। এটা বলে মারির সামনে এগিয়ে যায়। আর এগুলো দেখে রয় বলে, মারির জেলাস ফিলিংগুলো একদমই স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। গাড়িতে করে যাওয়ার সময় আর্থার বলে, ইদানিং স্টুডেন্ট কাউন্সিলের কাজের জন্য আমি অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি বাড়িতেও ঠিকমতো আসতে পারছি না, তাই আজকে বাড়িতে ফিরে যাওয়ার সময় আমি একটা পার্কে থেকে ঘুরে যেতে চাই, আর আমি চাই তুমিও আমার সাথে ওইখানে চলো। তখন মারি বলে, আমি জানি যে ওই পার্কেও আপনার আমার থেকে মারি 2 এর সাথে বেশি ভালো লাগবে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের মাঝে একদমই আসবো না। এটা শুনে আর্থারের অবস্থা খারাপ হয়ে যায়। তখন মারি মনে মনে বলে, ছি, আমার মুখ অটোমেটিক চলছিল, আমি মাস্টার আর্থারের সাথে এভাবে কথা বলার দুঃসাহস কিভাবে করলাম। এটা ভেবে মারির অবস্থাও খারাপ হয়ে যায়। যাই হোক, আর্থার যখন স্কুলে প্রবেশ করে তখন এই মেয়েরা আর্থারকে দেখে তার প্রেমে একদম পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, মারি যখন স্কুলে প্রবেশ করে তখন নোয়া তার কাছে এসে বলে, কিছু একটা গন্ডগোল তো অবশ্যই রয়েছে, কারণ আর্থার এখন তোমার সাথে নেই। মারি বলে, আজকে মাস্টার আর্থারের সাথে থাকতে আমার কিছুটা আজব লাগছে। নোয়া বলে, কি আজব লাগছে? মারি বলে, মাস্টার আর্থারের সুরক্ষার জন্য আমি ভেবেছি আমি এখন থেকে তোমার উপরে নজর রাখবো। নোয়া বলে, তাই নাকি? তাহলে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, এমনিতেও তোমার সাথে কথা বলার সঙ্গী হিসেবে এখন শুধুমাত্র আমিই রয়েছি। তখন মারি নোয়াকেই তার মনের কথা বলতে শুরু করে। মারি বলে, যখন মাস্টার আর্থার আমাকে ছাড়া অন্য কারোর সাথে দেখা করে বা অন্য কারোর সাথে কথা বলে তখন আমি কেমন জানি অনেক বিচলিত হয়ে যাই, আমার মনটা অনেক আপসেট হয়ে যায়। নোয়া বলে, আমি বুঝতে পেরেছি তুমি জেলাস ফিল করছো, প্রেমে পড়ে যাওয়া একজন মানুষের জন্য এটা খুবই নর্মাল একটা বিষয়। আমি তোমাকে বলছি তুমি এই সমস্যা থেকে কিভাবে বের হবে। আর্থারের কাছে কে আছে তুমি তাকে খুঁজে বের করো আর তাদের সবাইকে মেরে ফেলো, তাহলে তোমার আর কারোর জন্যই জেলাস ফিল হবে না। আমি তো এভাবেই আর্থারকে মেরে ফেলতে চাই, যাতে আমরা দুইজন মিলে আমাদের ছোট্ট একটা দুনিয়া তৈরি করতে পারি। নোয়ার এই ফালতু কথাগুলো শুনতে শুনতে মারি সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় স্কুল ছুটি হলে মারি স্কুলের গেটে দাঁড়িয়ে আর্থারের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে আর্থারের এই ড্রাইভার এসে মারিকে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। মারি বলে, কিন্তু মাস্টার আর্থার তো এখনো স্কুলের ভিতরেই রয়েছেন। ড্রাইভার বলে, মাস্টার আর্থার স্কুলের পরে একটু পার্কে যাওয়ার কথা বলেছিলেন, আর আমাকে বলা হয়েছে মাস্টার আর্থার চাচ্ছেন যে আমি যেন তোমাকে বাড়িতে পৌঁছে দেই। তখন মারি তার ব্যাগ ফেলে দিয়ে পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ড্রাইভার বলে, ইদানিং এই রোবটটা অনেক অদ্ভুত আচরণ করছে, রোবটকে সামলানো এতটাও সহজ না, আমাকে এটার জন্য রিপোর্ট করা উচিত। মারি দৌড়ে যাওয়ার সময় মনে মনে ভাবছিল, নোয়া আমাকে ঠিক কথাই বলেছে, আমি অনেক বেশি পরিমাণে জেলাস ফিল করছি। আমি এটা ভেবে ভয় পাচ্ছি যে মারি 2 মাস্টার আর্থারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমার মনে হচ্ছে আমি মাস্টার আর্থারকে এতই ভালোবেসে ফেলেছি যার জন্য আমি আমার এই ভাবনার উপরে কোনোভাবেই আর কন্ট্রোল রাখতে পারছি না। সেই সময় সানসেটের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আমরা আর্থারকে পার্কে দেখতে পাই। তখন চাকু নিয়ে এই লোকটা আর্থারকে মারার জন্য আসলে মারি সেখানে চলে আসে। তখন সেখানে আরো লোকেরা আর্থারকে মারার জন্য চলে আসে। তখন মারি 2 এভাবে রকেটের মাধ্যমে তাদের উপর আক্রমণ করে। লোকগুলো পালিয়ে গেলে মারি 2 তাদের পিছনে চলে যায়। তখন আর্থার বলে, সময় অনেক লেগে গিয়েছে, কিন্তু তারপরেও আমি আর রয় মারি 2 এর ভিতরে যে চেঞ্জেস গুলো করেছি ওইগুলো আসলে আমাদেরকে ফায়দা দিচ্ছে। তখন মারি বুঝতে পারে ওই সময় আর্থার ও আন্টি যেই মারি 2 এর দিকে বেশি মনোযোগ দিচ্ছিল, এটার কারণ হলো তারা সবাই মিলে মারি 2 কে আরো আপডেট করছিল। তখন আর্থার মারিকে বলে, তুমি এখন মেইনটেনেন্সের জন্য গেলে মারি 2 অনেক ভালোভাবেই আমার খেয়াল রাখতে পারবে। তখন মারি বলে, আমি কিছু সময় ধরে আপনার সাথে অনেকটা খারাপ ব্যবহার করছিলাম, এটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি ভয় পাচ্ছিলাম যে মারি 2 যেন আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে না নেয়, আমি অনেক জেলাস ফিল করছিলাম। এটা শুনে আর্থার অবাক হয়ে যায়। আর্থার বলে, এটা ঠিক যে মারি 2 অনেক অসাধারণ একটা রোবট, কিন্তু আমার জন্য তুমি সবসময় আমার সবচেয়ে কাছের একজন হবে। এটা বলে সে মারিকে জড়িয়ে ধরে আর বলে, ভবিষ্যতে যতই অ্যাডভান্স রোবট আসুক না কেন তুমি সবসময়ই আমার জন্য বেস্ট একজন হবে, আমি তোমাকে কখনোই রিপ্লেস করতে পারবো না। আর তোমার যদি আমার এই কথায় একটুও সন্দেহ থাকে তাহলে আমি তোমার সন্দেহ দূর করার জন্য যে কোনো কিছু করতে পারি। আর্থার মনে মনে বলে, এখন তো দেখি রোবটেরাও জেলাস ফিল করছে, এটা তো খুবই কিউট একটা ব্যাপার। তখন গাছের এই পাশ থেকে রয় আর্থার ও মারির সমস্ত কথা শুনে ফেলে। তখন আর্থার আর মারির একসাথে দাঁড়িয়ে সানসেটের দিকে তাকিয়ে থাকা দৃশ্য দেখিয়ে 5 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়।
6 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি আর্থারের ড্রাইভার আজকে তাকে নিতে আসার জন্য 10 মিনিট দেরি করে ফেলেছিল, কিন্তু আর্থার এটার জন্য রাগান্বিত না হয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে। গাড়িতে করে যাওয়ার সময় মারি মনে মনে বলে আর্থার আজকে একটুও রাগান্বিত হয়নি, কিন্তু এটা কিভাবে হলো? তখন গাড়ির ড্রাইভার আর্থারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উইশ করে। এটা শুনে মারি অবাক হয়ে যায় আর মনে মনে বলে, যেই মানুষটাকে আমি এত পছন্দ করি ওই মানুষের জন্মদিন আর আমি জানিও না। তখন আর্থার বলে, সত্যি বলতে বছরের 365 দিনের মধ্যে আমার এই দিনটা সবচেয়ে বেশি খারাপ লাগে। আমার জন্মদিনে মানুষেরা আমাকে গিফট পাঠানোর একটা বাহানা খুঁজে পেয়ে যায়, যেটার ভিতরে বম অথবা চাকু লুকিয়ে থাকে। আমার জন্মদিনের খাবারেও বিষ মেশানো থাকে, এমনকি জন্মদিনের পার্টিটাকেও বমের হুমকির জন্য ক্যান্সেল করে দিতে হয়। আমার জন্মদিন আমাকে ওই দিনগুলো মনে করিয়ে দেয় যেই দিনগুলোকে আমি কখনোই মনে করতে চাই না। তবে এই জন্মদিনের সাথে আমার একটা ভালো স্মৃতিও রয়েছে। আমার জন্মদিনের দিন আমার বাবা আমাকে, অর্থাৎ তার সৎ ছেলেকে গ্রহণ করেছিলেন আর প্রথমবার আমার জন্য সময় বের করে আমার জন্মদিন সেলিব্রেট করেছিলেন এবং আমরা কেকও কেটেছিলাম। এটা শুনে মারি মনে মনে বলে, বাড়িতে ফিরে যেয়ে আমি মাস্টার আর্থারের জন্য নিজের হাতে একটা কেক বানাবো। যত যাই হোক, জন্মদিন কোনো মন খারাপ করে থাকার দিন নয়, এটা খুশি থাকার দিন। তারপরে আর্থার যখন স্কুলে আসে তখন ক্লাসের সমস্ত মেয়েরা তার জন্মদিনের জন্য তাকে গিফট দিতে শুরু করে। আর্থার বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার স্কুলের কোনো ক্লাসমেটের থেকে কোনো রকম গিফট নিব না, তাই দয়া করে তোমরা এই গিফটগুলো আবারও নিয়ে নাও। এটা বলে আর্থার চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি স্কুলের এই সমস্ত মেয়েরা মারিকে বলছে, আমরা হচ্ছি আর্থার ফ্যান ক্লাব, তুমি কি আমাদের ফ্রেন্ড হয়ে এই আর্থার ফ্যান ক্লাবের অংশ হবে? এটা হচ্ছে এমনই একটা গ্রুপ যেই গ্রুপের প্রত্যেকটা মেয়ে চায় যে আর্থার যেন জীবনে একবার হলেও তার দিকে তাকায়। সে আমাদের দিকে ঘৃণার নজরে তাকালেও আমরা অনেক খুশি হব। আর্থার মানুষদেরকে এতই ঘৃণা করে যে আমরা তাকে হাই হ্যালো বললেও সে শুধু একটা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। সে আমাদেরকে শুধু একটা মাথা ব্যথা মনে করে, আর এটার জন্যই আমরা আর্থারকে অনেক পছন্দ করি। তুমি হয়তো এতক্ষণে বুঝে গিয়েছো যে আমরা এখন কি চাচ্ছি, তাই প্লিজ তুমি আমাদের গিফটগুলো নিয়ে আর্থারকে দিয়ে দিও। মারি বলে, ঠিক আছে, আমি মাস্টার আর্থারকে বলে তোমাদেরকে জানাবো, কিন্তু তোমরা কি সত্যি আমাকে তোমাদের বন্ধু বানাতে চাও? কারণ আমিও মাস্টার আর্থারকে অনেক পছন্দ করি। এটা শুনে এই মেয়েরা অনেক অবাক হয়ে তাদের গিফটগুলো আবার ফিরিয়ে নেয় আর বলে, একটা কথা তুমি ভালো করে বুঝে নাও, আর্থার ফ্যান ক্লাবে ভালোবাসাটা একটা অপরাধ। এটার কারণ হচ্ছে আর্থার এতটাই অসাধারণ একটা ছেলে যে তার সাথে ভালোবাসা করার চিন্তা করাটাই একটা বিশাল বড় বেআইনি কাজ। তাই তোমারও আমাদের মতো গিভ আপ করে দেওয়া উচিত। মারি বলে, আমি গিভ আপ করব না। এটা বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর দৌড়ে যাওয়ার সময় মারি আর্থারের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এটা দেখে এই সমস্ত মেয়েরা এরকম একটা রিয়াকশন দেয়। তখন আর্থার ওই মেয়েদেরকে এরকম একটা ভয়ানক চেহারা বানিয়ে বলে, বেশি দৌড়াদৌড়ি করো না, না হলে তোমরা আঘাত পাবে। এটা শুনে ওই মেয়েরা সেখান থেকে চলে যায়। আর্থার মারিকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল, তুমি কি ঠিক আছো? মারি বলে, হ্যাঁ, আমরা শুধু দৌড়াদৌড়ি খেলছিলাম। আর্থার বলে, আজকে স্টুডেন্ট কাউন্সিলের কাজের জন্য আমাকে স্কুলে থাকতে হবে, তাই আমার বাড়িতে যেতে অনেকটা দেরি হবে, তো তুমি কি বাড়িতে একা চলে যেতে পারবে? মারি বলে, হ্যাঁ, অবশ্যই। পরের দৃশ্যে সন্ধ্যাবেলা মারিকে আমরা বাড়িতে কেক বানাতে দেখি। মারি যখন অনেক মনোযোগ সহকারে কেক বানাচ্ছিল তখন সেখানে নোয়া চলে আসে। মারি তার উপর আঘাত করতে গেলে নোয়া বলে, আমি হত্যাকারীর কাজ থেকে কিছুদিনের জন্য ছুটিতে রয়েছি, তাই যেই কাজ করলে আর্থার আঘাত পাবে আমি ওই রকম কাজ কখনোই করব না। মারি বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? নোয়া বলে, তুমি কি এখনো বুঝতে পারোনি? আমি এখানে তোমার হাতের বানানো কেক খেতে এসেছি। মারি বলে, এটা মাস্টার আর্থারের বার্থডে কেক, তাই আমি তোমাকে এই কেককে স্পর্শও করতে দিব না। তখন মারি নোয়ার সাথে এভাবে ফাইট করতে করতে কেক বানাতে থাকে। তখন নোয়া বলে, তুমি চাইলে এই কেকটার সাথে বিষ মেশাতে পারো, এর ফলে তুমি তোমার শত্রুকে খুব সহজেই পরাজিত করতে পারবে। তখন হঠাৎ করে এখানে একটা ছোট্ট বিস্ফোরণ হয়ে যায় আর দেখা যায় মারির কেক হওয়ার আগেই নষ্ট হয়ে গিয়েছে। মারি খুবই রাগান্বিত হয়ে এভাবে নোয়ার দিকে তাকায়। নোয়া বলে, এতে আমার দোষ কি? আমি তো ভেবেছিলাম আমি কেক এখান থেকে চুরি করে নিয়ে যাব, কিন্তু কেক দেখতেই তো এত জঘন্য লাগছে, তাই আমি চলে যাচ্ছি।
দেখি নোয়া উপর থেকে লাফ দিয়ে বলে, এই বাড়ির সিকিউরিটি অনেক ঢিলা হয়ে গিয়েছে, পরের বার আমি খুব শীঘ্রই এখানে আসব। নোয়া নিচে আসলে মারি টু তাকে দেখে তার উপর আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু নোয়া তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মারি ওই কেকটাকে প্যাকেট করে বলে, আমি ভেবেছিলাম একটা আর হয়ে গেল আরেকটা, তবে যাই হোক প্যাকেট করার পরে কেকটাকে দেখতে আগের থেকে একটু ভালো লাগছে। মারি যখন কেকটা নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল তখন মারি টু এর সাথে তার ধাক্কা লেগে যায় আর কেকটা নিচে পড়ে যায়। মারি টু বলে, আমাকে ক্ষমা করে দাও। মারি বলে, কোনো সমস্যা নেই, এমনিতেও এই কেকটা আমি অত ভালো করে বানাতেও পারিনি। মারি ওই কেকটাকে হাতে নিয়ে বলে, এই কেকটা আমি এখন আর মাস্টার আর্থারকে দিতে পারবো না, আর হয়তো উনি এই কেকটা আমার কাছ থেকে নিতেও চাইবেন না, আর সত্যি বলতে এই ফালতু একটা গিফট মাস্টার আর্থারকে দেওয়ার যোগ্যও না। তখনই সেখানে আর্থার চলে আসে। মারি ওই কেকটাকে লুকিয়ে ফেলে। আর্থার বলতে থাকে, আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমি স্কুল থেকে আসার সময় সবার গিফট নেওয়া থেকে অনেক কষ্টে বেঁচে ফিরেছি। যদি আমি মানুষদের ভালো কাজের উপর বা ভালো স্বভাবের উপর বিশ্বাস করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমি জীবনে যা কিছু সহ্য করেছি এরপরে আমার যে কোনো মানুষের উপর বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে গিয়েছে। তুমি তো দেখেছো যে আজকের দিনটাও কারোর জন্যই ভালো কাটেনি, এজন্যই আমি আমার জন্মদিনকে ঘৃণা করি। মারি বলে, আমি কোনোভাবেই মাস্টার আর্থারকে তার জন্মদিনের এই দিনে দুঃখী থাকতে দিব না। এটা বলে সে আর্থারকে তার বানানো ওই গিফট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে, আমি জানি এই দিনটা আপনার একদমই পছন্দ না, কিন্তু তারপরেও এই দিনটাকে আমি সেলিব্রেট করতে চাই, সেজন্যই আমি একটা রেসিপি ডাউনলোড করে আপনার জন্য কেক বানানোর চেষ্টা করেছি। আর্থার খুবই খুশি হয়ে ওই কেকটাকে গ্রহণ করে আর বলে, আমার মনে হচ্ছে আমার এখন আমার জন্মদিনে আর দুঃখী থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এখন তুমি আমার কাছে রয়েছো। এটা শুনে মারিও অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলে, আমি তো এজন্যই এখানে এসেছি, কারণ আমি এখন সারা জীবন আপনার সাথে এখানেই থাকতে চাই। আর্থার যখন ওই কেকটাকে টেস্ট করে তখন সে বুঝতে পারে মারি কেকে চিনির জায়গায় লবণ মিশিয়ে দিয়েছে। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা আমরা আর্থার ও মারিকে একদম নতুন একটা রূপে দেখতে পাই। তারা যখন একটা জায়গায় ডিনার করতে যায় তখন আর্থার মারিকে খাবারের জায়গায় এরকম ব্যাটারি সাজিয়ে দেয়। তারপরে আর্থার মারির মাথা তার কোলে রেখে তাকে আদর করে বলে, এখন আজকে তোমাকে শুধু বিশ্রাম নিতে হবে। মারি মনে মনে বলে, আর্থার আমার জন্য সবকিছু অনেক ভালোভাবে করছে, কিন্তু তারপরেও আমার সবকিছু কেমন জানি আজব লাগছে। তখনই ওই রুমের দরজায় কেউ একজন নক করলে আর্থার যখন দরজা খুলতে আসে তখন এই লোকটা আর্থারকে মেরে ফেলার জন্য আক্রমণ করে। তখন আর্থার একটা অস্ত্রের মাধ্যমে ওই লোকটাকে হারিয়ে দেয়। আর্থার বলে, গতবার আমার উপর যখন আক্রমণ হয়েছিল এরপরে আমি একটা ডিভাইস তৈরি করেছি যেটা দিয়ে আমি যে কোনো কাউকেই খুব সহজেই হারিয়ে দিতে পারবো। এটা দেখে মারি কিছু একটা চিন্তা করে। তখনই এই পাশ থেকে অন্য একটা লোক যখন আর্থারকে মারার জন্য আসে তখন মারি তাকে বলে, টাইম প্লিজ। মারি উপরে গিয়ে নিচে এসে তার মেয়েদের পোশাক পরে ওই লোকটাকে ধোলাই করে দেয় আর বলে, আমি এখন বুঝতে পেরেছি আমার ওই সময় আজব কেন লাগছিল। মারি আর্থারকে কোলে নিয়ে মনে মনে বলে, কারণ আমি সুরক্ষা নেওয়ার থেকে মাস্টার আর্থারকে সুরক্ষা করতে বেশি ভালোবাসি। মারি আর্থারকে বলে, আমি জানি আপনি যে কোনো কিছুই করতে পারেন, আপনার জন্য কোনো কিছু করাটা কোনো কঠিন কাজ না। আমি এখানে আসার আগে আপনি নিশ্চয়ই একাই এই শত্রুদের সাথে লড়াই করতেন, কিন্তু এখন যেহেতু আমি এখানে চলে এসেছি তাই আমি আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে চাই। যদিও এই কাজটা আপনি নিজেই করতে পারবেন, কিন্তু তবুও আমি করতে চাই। আমি আপনাকে প্রোটেকশন করলে আপনার কি খারাপ লাগে? আর্থার বলে, একদমই না, তুমি যখন আমাকে রক্ষা করো তখন আমার অনেক ভালো লাগে। মারি বলে, এটা জেনে আমারও অনেক ভালো লাগলো। তারপরে আমরা স্কুলের দৃশ্য দেখি। একটা ছেলে মারিকে বলে যে অমুক রুমে মাস্টার আর্থার অজ্ঞান হয়ে গিয়েছেন। মারি যখন দৌড়ে ওই রুমে আসে তখন অনেকগুলো ছেলে মারিকে এভাবে বেঁধে ফেলে আর বলে, আমাদের রোবট ক্লাবে তোমাকে স্বাগতম, তোমার পাওয়ার আর স্পিড এতটাই বেশি যে আমরা এটা দেখে একদম অবাক হয়ে গিয়েছি, তাই আমরা তোমাকে এখানে ডেকেছি যাতে আমরা তোমার উপর স্টাডি করতে পারি। মারি রাগান্বিত হয়ে মনে মনে বলে, তোমরা আমাকে এখানে ডাকোনি, তোমরা আমাকে কিডন্যাপ করেছো, আমাকে এখন এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। তখন মারি ওই ছেলেগুলোর কথা শুনে বুঝতে পারে যে এই প্রত্যেকটা ছেলেই এক একটা আবাল কোম্পানি ম্যানেজারের বসের থেকেও অনেক বড় লেভেলের, বড়দের থেকেও বড় বলদ। তখন মারি বলে, আমার পায়ে একটা অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম লাগানো রয়েছে, এজন্যই আমি মাটি থেকে 3 মিলিমিটার উপরে উড়তে পারি। এটা শুনে ওই ছেলেগুলো অনেক ইন্টারেস্টেড হয়ে যায় আর মারির এই কথায় বিশ্বাসও করে নেয়।
মারি বলে, কিন্তু এখানে বাধা অবস্থায় আমি তোমাদেরকে উড়ে দেখাতে পারবো না। তোমরা আমার বাঁধন খুলে দিলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। এই গাধাগুলো মারির বাঁধন খুলে দিলে মারি এভাবে লাফিয়ে বলে, মাঝে মধ্যে রোবটেরও মিথ্যা কথা বলে। মারি যখন সেখান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ওই ছেলেগুলো মারিকে আবারও ধরে ফেলে। আর মারির উপর যখন এক্সপেরিমেন্ট করার প্রস্তুতি গ্রহণ করছিল তখনই সেখানে আর্থার চলে আসে। আর্থার বলে, আমি জিপিএস এর মাধ্যমে মারির লোকেশন খুঁজে পেয়েছি। তখন এই ছেলেটা আর্থারের উপর আক্রমণ করতে আসলে আর্থার তাকে একটা ঘুষি মেরে মাটিতে শুইয়ে দেয় আর বলে, মারি শুধুমাত্র আমার, আর কারো না, সেজন্য আমি মারিকে অবশ্যই বাঁচাবো। মারি মনে মনে বলে, আমার কাজ হচ্ছে মাস্টার আর্থারকে বাঁচানো, কিন্তু প্রত্যেকটা বার উনি আগে আমাকে বাঁচিয়ে ফেলেন। তখন মারি বুঝতে পারে যে একটু আগে এই লাফালাফির কারণে তার কাপড় একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। মারি বলে, আমি এই অবস্থায় কোনোভাবেই মাস্টার আর্থারের সামনে যেতে পারবো না। তখন আর্থার মারির কাছে আসলে মারি তার মেমোরি লস হয়ে গিয়েছে এরকম একটা অভিনয় করতে শুরু করে। বাড়িতে আসার পর আর্থার যখন রয়কে বলে যে মারির মেমোরি লস হয়ে গিয়েছে তখন রয় এরকম একটা রিয়াকশন দিয়ে মনে মনে বলে, এটা আবার কিরকম ফালতু কথা। রয় বলে, হয়তো মেনটেনেন্স করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর্থার বলে, না, এটার কোনো প্রয়োজন নেই, এখন আমিই কিছু একটা করব। আমি মারির সমস্ত স্মৃতিগুলো অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব। আর্থার মারির হাত ধরে তাকে উপরে নিয়ে আসে আর বলে, তোমার হয়তো মনে নেই, কিন্তু আমরা ফ্ল্যাটিং করার জন্য 7 থেকে 8টা নিয়ম বানিয়েছিলাম, যেই নিয়মগুলো আমরা প্রতিদিন ফলো করি। তাই এখন আমি তোমাকে এক এক করে ওই প্রত্যেকটা নিয়ম মনে করিয়ে দেব। হতে পারে এতে তোমার স্মরণ শক্তি আবারও ফিরে আসবে। মারি মনে মনে বলে, আমি এখন এটা করে ফেলি, তারপরে আমি ওনাকে বলে দেব যে হ্যাঁ, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। আর্থার বলতে থাকে, প্রথম নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমরা দুইজন একে অপরকে জড়িয়ে ধরব। দ্বিতীয় নিয়ম হচ্ছে স্কুলে যাওয়া আসা করার সময় আমরা দুইজন একে অপরের হাত ধরে যাব। তৃতীয় নিয়ম হচ্ছে আমরা একে অপরকে খাবার খাইয়ে দেব। চতুর্থ নিয়ম হচ্ছে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকব। পঞ্চম নিয়ম হচ্ছে কোলে মাথা রাখবো। ষষ্ঠ নিয়ম হচ্ছে মাথায় হাত বুলিয়ে দেব। তারপরে আর্থার সর্বশেষ ও সপ্তম নিয়মটাকে পূরণ করার জন্য মারিকে চোখ বন্ধ করতে বলে। মারি মনে মনে বলে, আর্থার হয়তো এখন আমাকে কিস করবে, কিন্তু আর্থার খুবই গম্ভীরভাবে বলে, তোমার কি সত্যি আমার বিষয়ে কোনো কিছুই মনে নেই? মারি বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। আপনার সাথে দেখা হওয়ার পরেই তো আমার ভিতরে গার্লফ্রেন্ড মোড আনা হয়েছিল। আমি ওই মোডটাকে স্ক্যান করে আমার যেই ডাটাগুলো হারিয়ে ফেলেছিলাম ওগুলো আবার ফিরে পেয়েছি। তবে আমার যেইটুকু মনে আছে যে ফ্ল্যাটিং এর নিয়ম সম্পর্কে আমাদের মাঝে কোনো কিছুই ঠিক করা হয়নি। মারি বলে, আপনি তো মিথ্যা কথাকে অনেক বেশি অপছন্দ করেন, কিন্তু আপনি নিজেও তো মিথ্যা কথা বলেন। তারপরে তারা দুইজন বাড়িতে আসার সময় দুইজনই মনে মনে ভাবছিল যে ফ্ল্যাটিং এর ওই নিয়মগুলো যদি সত্যি সত্যি হতো তাহলে আমরা দুইজন এখন হাত ধরে বাড়িতে ফিরে আসতে পারতাম। যাই হোক, তারা হাত ধরে বাড়িতে ফিরে আসতে পারছে না, এরকম দুঃখজনক একটা দৃশ্য দেখিয়ে 6 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়।